সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার কিছু কিছু নেতাকর্মীদেরকে নিয়ে। আমরা সবাই এটা আলোচনা করছি গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা নিজেদের মধ্যেও, যে গত বছর 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ঘটে গেল, তারপরে বিএনপির কোনো অঞ্চলে, কোনো এলাকায় কোনো নেতাকর্মী চাঁদাবাজি বা দখলদারিত্ব ইত্যাদি কাজে সম্পৃক্ত হয়ে গেছে, বা তাদের মধ্যে হয়তো কেউ এখনও সেই কাজটা চালিয়ে যাচ্ছে। যদিও গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ঠিক প্রথম দিন থেকেই বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন জনাব তারেক রহমান এবং বিএনপির মহাসচিব থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে সরাসরি বলা হয়েছে যে তাদের নেতাকর্মীরা যাতে এই ধরনের কোনো কাজে সম্পৃক্ত না হয় এবং তারা যাতে বৃহত্তরভাবে চেষ্টা করে দেশের আপাময় জনসাধারণকে, বিশেষ করে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিতে, তাদেরকে সহযোগিতা করতে। এবং আমরা দেখেছি যে তাদের এই আহ্বান করাতে কাজও হয়েছে। তারপরেও যেহেতু আমরা জানি যে একটা সংসারে যদি 5টা ভাই বোন থাকে, সবাই একরকম হয় না বা সবাই সমানভাবে বাবা মায়ের কথা শুনেন না, ঠিক সেভাবে বাংলাদেশের এখনও অনেক জায়গায়, অনেক অঞ্চলে এই নেতাকর্মীরা এ ধরনের কাজে সম্পৃক্ত আছেন। বিএনপির এই সকল নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু প্রথম দিন থেকেই অন্যান্য রাজনৈতিক দল বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিংবা গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেক বিতর্ক আছে বা এখনও সেই বিতর্কটা চলছে। এটা হতে পারে যে যতটুকু ঘটনা ঘটছে, বিতর্কটা কি তার চাইতে বেশি করা হচ্ছে কিনা, বা এই বিতর্ক বা এই সমালোচনার মধ্যে রাজনৈতিক কোনো উচ্চাভিলাষ বা রাজনৈতিক কোনো ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন আছে কিনা, সেটা নিয়ে আলোচনা থাকতে পারে। কিন্তু এটা সত্যি যে বিএনপির কোনো নেতাকর্মী কোথাও না কোথাও এই কাজগুলোতে তারা সম্পৃক্ত আছে। যদিও এর মধ্যে অনেক নেতাকর্মীদেরকে বিএনপি থেকে সাময়িক বহিষ্কার, তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং অনেক জায়গাতে তাদেরকে স্থায়ীভাবে অর্থাৎ আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। কিন্তু আমরা একটা ব্যাপার খেয়াল করছি, বিএনপি কিন্তু এবার রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। তারা একটা রাজনৈতিক দল, অন্য 8-10টা রাজনৈতিক দলের মতোই। তারপরও বিএনপিকে খুব চাপ প্রয়োগ করা হচ্ছে। এই চাপের ফলে বিএনপি খুব অতি সম্প্রতি একটা ঘোষণা দিয়েছে যে তারা দলের মধ্যে চিরুনি অভিযান শুরু করবে। খুব ভালো কথা। এবং খুব সম্প্রতি সম্ভবত কালবেলা পত্রিকাতে আমি একটা রিপোর্ট দেখলাম, যেখানে বলা আছে যে বিএনপি তার এই সকল নেতাকর্মীদেরকে তারা পুলিশে সোপর্দ করবে। এটাও হয়তো অনেক জায়গাতে অনেক পক্ষ প্রশংসা করছে বা এটা প্রশংসা পাওয়ার মতোই হয়তোবা একটা উদ্যোগ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কোনো এলাকায় যদি কেউ অপরাধ সংঘটিত করে, সেই এলাকায় তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, বা যিনি ভিকটিম তিনি তো পুলিশের কাছে সেই অভিযোগটা করতে পারেন, বা সেই এলাকাতে স্থানীয় সরকারের যারা চেয়ারম্যান, মেম্বার বা প্রশাসক যারা দায়িত্বশীল রয়েছেন, তারাও তো সেই কাজটা করতে পারে। কোনো রাজনৈতিক দলের যে সকল কর্মীরা সারা বাংলাদেশে ছড়ানো, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কোনায় ছড়িয়ে আছে, তারা অপরাধমূলক কর্মকাণ্ড করলে যদি সেটা প্রমাণিত হয়, তাহলে দল তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, তাকে বহিষ্কার করবে। কিন্তু তাদেরকে ধরে পুলিশে দেওয়ার দায়িত্বটা সে রাজনৈতিক দলের কিনা, এটা নিয়ে হয়তো আমরা আলোচনার সুযোগ আছে বা আলোচনা আমরা করতে পারি। আপনাদের সবাইকে খুব আগের একটা কথা মনে করিয়ে দিই, খুব আগের না, এটা 2001 থেকে 2005-এর মধ্যে। সেবার 4 দলীয় ঐক্যজোট বিএনপির নেতৃত্বাধীন বিপুল পরিমাণ তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠন করে। এই সরকারের সময়ও বিএনপির নেতাকর্মীরা কেউ কোনো অঞ্চলে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নির্দেশনা অমান্য করে তারা এই সকল চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িয়ে যাওয়ার পরে এক পর্যায়ে বিএনপি কিন্তু দেশে আইন শৃঙ্খলার রক্ষার্থে পুলিশকে সহযোগিতা করার জন্য তারা সেনাবাহিনী মোতায়েন করে এবং সেটার একটা নামকরণ হয় অপারেশন ক্লিন হার্ট। সেই অপারেশন ক্লিন হার্টে বলা যেতে পারে সিংহভাগ বিএনপির নেতাকর্মীদেরকে ধরা হয়, তাদেরকে জেলে নেওয়া হয়, রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ডে নেওয়ার ফলে বিএনপির অনেক নেতাকর্মীরা সেখানে তারা মারা যান সেনাবাহিনী হেফাজতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হেফাজতে। এবং সে সময় আমরা অনেকেই মজা করে বলতাম, ক্ষোভে বলতাম যে বাংলাদেশের মানুষের হার্ট যে এত দুর্বল, সেটা অপারেশন ক্লিন হার্ট না আসলে বোঝা যেত না। কারণ যারাই সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হেফাজতে যাচ্ছেন, তাদেরই হার্ট দুর্বল হয়ে যাচ্ছে এবং তারা সবাই হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছেন। তো এই যে এতগুলো মানুষ এবং তারা বেশিরভাগ বিএনপি নেতাকর্মী, তাদেরকে কিন্তু বাংলাদেশের কিছু মিডিয়া
বা কিছু কিছু সমালোচনা করতে 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 তাদেরকে দিয়ে বিএনপিকে দিয়েই বিএনপির নেতাকর্মীদেরকে নিধন করানো হয়। এবং আজকে যিনি খুবই আলোচিত নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান, সেও কিন্তু এই অপারেশন ক্লিন হার্টের অন্যতম একজন ভুক্তভোগী। এবং এর পর্যায়ে আমরা দেখলাম পরবর্তীতে অর্থাৎ 2001 থেকে 2005 বিএনপির এই শাসনের পরে বিএনপি নিজেরা তাদের যে নেতাকর্মীদেরকে তারা সেনাবাহিনী দিয়ে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দিয়ে দমন করলেন। এই দমনের ফলে বিএনপি দুর্বল হয়ে গেল। বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা বিএনপির ভ্যানগার্ড ছিলেন, যারা বিএনপিকে প্রতিরোধ করতেন, যারা বিএনপির নেতৃত্ব দিতেন এবং প্রয়োজনে তারা বিএনপিকে তাদের নিজেদের পকেটের অর্থ দিয়ে বিএনপিকে শক্তিশালী করতেন, তারা কেউ সেনাবাহিনীর হাতে বা পুলিশের হাতে গ্রেফতার হলেন, কেউ নিষ্ক্রিয় হয়ে গেলেন, কেউ পালিয়ে গেলেন, কেউ মারা গেলেন। এবং এই যে বিএনপি দুর্বল হলো, তার এই দুর্বলতার ফল কিন্তু আমরা দেখেছি পরবর্তী অনেক বছরে বিএনপি সারা বাংলাদেশে অনেক জায়গায় শক্তিশালী কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এবং সেখানে আমরা দেখেছিলাম যে তার মূল কারণ হচ্ছে অপারেশন ক্লিন হার্টের সময় বিএনপি সেনাবাহিনী দিয়ে তার নিজেদের নেতাকর্মীদেরকে তারা দমন করেছিল। এবং সে সময় আমিও ছাত্রদল করতাম এবং আমি অপারেশন ক্লিন হার্টের পুরোটা সময় পালিয়ে থেকেছি। অর্থাৎ আমি রাতে ঘরে থাকতাম না, আমি বাইরে থাকতাম সারাদিন। আমার বিরুদ্ধে তখন সে সময় কোনো মামলা ছিল না, কিন্তু যেহেতু আমি তখন সে সময় ছাত্র দলের একটা খুব ছোট্ট ইউনিটের সভাপতি পদে ছিলাম, সে কারণে আমরা জানতাম যে ছাত্র দল, বিএনপি, যুব দল তাদের কোন কোন পদে কারা কারা আছেন তাদের নামের তালিকা করা হচ্ছে এবং তাদেরকে ধরা হচ্ছে। এটা ঠিক মামলা আছে কি নেই সেটা কোনো বিষয় না, সে ভয়ে আমি তখন পালিয়েছিলাম। অথচ খেয়াল করে দেখেন তখন কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল। আজকে ঠিক একই ঘটনাটা ঘটানো হচ্ছে। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মহল, বিভিন্ন রাজনৈতিক দল যারা বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ, তারা অ্যাক্টিভিস্ট, কেউ তারা সামাজিক যোগাযোগ মাধ্যম, কেউ ব্লগার, কেউ জনসভাতে বারবার বলছে বিএনপির লোক ওটা করছে, বিএনপির লোক ওটা করছে এবং বিএনপি দিয়েই তাদেরকে ধরানোর চেষ্টা করা হচ্ছে। রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই। খেয়াল করে দেখেন, যদি সত্যি সত্যি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে আগামী জাতীয় নির্বাচনের আগে বিএনপি একটা খুব দুর্বল দল হিসেবে জাতীয় রাজনীতিতে এবং নির্বাচনের মাঠে আবির্ভূত হবে। যে দুর্বলটা বিএনপি 2001 থেকে 2005-এর মধ্যে হয়েছিল অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে, বিএনপিকে ঠিক সেভাবেই তাদের নেতাকর্মীদের বিপক্ষে দাঁড় করিয়ে সে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। তাহলে সর্বশেষ কথা দাঁড়াচ্ছে, আমরা কি চাঁদাবাজির বিরুদ্ধে নই? অবশ্যই। আমরা কি চাই না বিএনপি তাদের যে সকল নেতাকর্মীরা তাদের নির্দেশনা অমান্য করে চাঁদাবাজি সহ অন্যান্য দখলদারিত্ব কাজে যুক্ত হয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিক? আমরা বলি অবশ্যই বিএনপি সেই ব্যবস্থাটা নিক, তবে সেটা যথাযথ প্রমাণ সাপেক্ষে এবং সেটা আইনি কাঠামোর মধ্যে। যদি কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, তার জন্য রাষ্ট্র রয়েছে, তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। এটা যাতে না হয় যে অন্যদের কথায় প্রভাবিত হয়ে এবার সেই একইভাবে বিএনপি সারা বাংলাদেশে তাদের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদেরকে দুর্বল করে বা করে ফেলার একটা উদ্যোগ গ্রহণ করে। সময়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ আমাদের এখন। সবাই রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। সেই ফায়দা হাসিলে এটা একটা রেস, এই রেসে সবাই এখন আছে, বিএনপিও আছে। বিএনপিকে তাদের নিজেদের খেলাটাও খেলতে হবে, পাশাপাশি অন্যান্যরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা কোন খেলাটা খেলছে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবং সর্বশেষ কথা হচ্ছে, চাঁদাবাজ দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স। এটার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়াবো। রাষ্ট্রের সমস্ত শক্তি, সকল জনগণ আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াবো। তবে সেটা যাতে এইভাবে না হয়, কোনো রাজনৈতিক দলকে কোণঠাসা করে তার মাধ্যমে তার নেতা কর্মীদেরকে দমন করে দুর্বল করে ফেলা, এই ধরনের বিষয়ের ক্ষেত্রে বিএনপি এবং বিএনপির নেতৃত্ব যাতে সজাগ থাকে। আজকের আলোচনাতেই এটাই থাকবে আমার উদাত্ত আহ্বান। আপনারা যারা এতক্ষণ আমার কথা শুনলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।